সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে অধ্যায় 3 জ্যামিতি পর্ব 2, অর্থাৎ আজকে তোমরা জানো গত ক্লাস আমি এই অধ্যায়ের উপরে একটা ক্লাস নিয়েছিলাম। ওই অংশে প্রথম অংশে আমি লম্ব অভিক্ষেপের ধারণা দিয়ে উপপাদ্য 3 আমি প্রমাণ করছিলাম। এটা তোমাদের মনে আছে? এটা তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা উপপাদ্য 4 এবং উপপাদ্য 5, যেটা অ্যাভারেজ উপপাদ্য নামে পরিচিত, এই দুইটা আমরা উপপাদ্য প্রমাণ করবো। তোমরা খেয়াল করো, লম্ব অভিক্ষেপের ধারণা নিয়ে আমরা উপপাদ্য 3 প্রমাণ করছিলাম, যেটা স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য নামে পরিচিত। এটা তো আজকে একইভাবে আমরা লম্ব অভিক্ষেপের ধারণা নিয়ে উপপাদ্য 4 প্রমাণ করবো, এটা যেটা আমি করে দিচ্ছি। এরপর আমরা উপপাদ্য 5, অর্থাৎ যেটা অ্যাভারেজ উপপাদ্য নামে পরিচিত, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা, অ্যাভারেজ উপপাদ্যটা। এটা আমরা প্রমাণ করবো। এটা তোমার খেয়াল রাখো, এটা আমি আগে বলে রাখতেছি তোমাদেরকে। তোমার এই অ্যাভারেজ উপপাদ্যটা হচ্ছে তোমার উপপাদ্য 3 এবং 4 কি সমন্বিত রূপ হচ্ছে তোমার উপপাদ্য 5, যেটা অ্যাভারেজের উপপাদ্য নামে পরিচিত। এই জন্য তোমরা যদি এই দুইটা উপপাদ্য বুঝে থাকো, এটা উপপাদ্য 3 এবং উপপাদ্য 4, তাহলে উপপাদ্য 5 যেটা অ্যাভারেজ উপপাদ্য নামে পরিচিত, এটা খুবই সহজ হবে তোমাদের কাছে। অর্থাৎ এই দুইটা উপপাদ্যের সমন্বিত রূপ হচ্ছে তোমার উপপাদ্য 5। এই জন্য এই দুইটা উপপাদ্য ভালো করে বোঝার চেষ্টা করে, এটা তাহলে এটা তোমাদের জন্য খুবই সহজ হবে। কিন্তু এটা তো তাহলে আমরা উপপাদ্য 3 আমি আগে বলছি, এটা উপপাদ্য 3 হচ্ছে তোমাকে স্থূলকোণী ত্রিভুজ নামে পরিচিত। এটা স্থূলকোণী ত্রিভুজ উপপাদ্য নামে পরিচিত। আর উপপাদ্য 4 যেটা আমি এখন প্রমাণ করবো, এটা যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতে হবে। আর উপপাদ্য 2 এবং উপপাদ্য 4 এর সমন্বিত রূপ হচ্ছে উপপাদ্য 5। তাহলে আমরা উপপাদ্য 4টা আগে প্রমাণ করি, তারপর আমরা উপপাদ্য 5 তো সবাই দেখো, এটা বোর্ডের আকাশ দেখো, এটা উপপাদ্য 4টা তোমাদের বই পৃষ্ঠা নম্বর দেখো, পৃষ্ঠা নম্বর 66 দেখো। এটা তোমরা একটু আগে পরীক্ষার আগে সাধারণ নির্বাচন আগে পড়ো। সবাই খেয়াল করে, এটা সাধারণ নির্বাচন দেখো। এটা যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। অনেক বড় একটা সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনকে আমরা এখন গাণিতিক রূপে নিয়ে আসবো। কিন্তু সাধারণ নির্বাচনটাকে আমরা কি গাণিতিক রূপে নিয়ে আসবো। গাণিতিক রূপে নিয়ে আসলে আমরা কি প্রমাণটা করবো। সবাই দেখো, এটা এখানে বলা হয়েছে, শুরুতে বলা হয়েছে দেখো, এটা যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ। তাহলে যেহেতু আমাদের যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা তো সূক্ষ্মকোণটা তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্র আছে, আবার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্র আছে। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, কিন্তু বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের মধ্যে তোমার সূক্ষ্মকোণ আছে, আবার সূক্ষ্মকোণী ত্রিভুজেরও তোমার 3টা কোণের সূক্ষ্মকোণ। তাহলে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটা এই জন্য সূক্ষ্মকোণটা সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে আছে, আবার কি স্থূলকোণী ত্রিভুজের মধ্যে আছে। এটা তোমাদের মধ্যে তোমরা দেখো, এটা দুইটা চিত্র আছে, কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ চিত্র আছে, আবার স্থূলকোণী ত্রিভুজের চিত্র আছে। কিন্তু এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ত্রিভুজ অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রমাণটা তোমাদেরকে দেখাবো। এটা তোমরা এটা যদি বলতে থাকো, এটা তাহলে স্থূলকোণী ত্রিভুজটা তোমরা পাবে, কিন্তু সামান্য একটা ডিফারেন্ট। দুইটা প্রমাণ কিন্তু একই। কিন্তু এটা আমি সূক্ষ্মকোণটা তোমাদের দেখাবো, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই প্রমাণটা দেখাবো। এটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে কিন্তু করা যায়। তো দেখো সবাই দেখো, এটা আমরা এই সাধারণ নির্বাচনের আমরা কি গাণিতিক রূপে নিয়ে আসবো। এটা যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর কে অঙ্কিত কে বর্গক্ষেত্র। তো যে কোনো ত্রিভুজ আমি এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ দিচ্ছি, এটা আর সূক্ষ্মকোণী ত্রিভুজের আমি সি কোণটাকে আমি মার্কিং করলাম, যে সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এটা তাহলে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সবাই খেয়াল করো,
সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। কারণ বিপরীত বাহু হচ্ছে তোমার এবি, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? এটা এবি স্কয়ার। অর্থাৎ যে কোনো বাহুর উপর কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? ওই বাহু স্কয়ার। তো আমি লিখতে পারি এটা যে এবি স্কয়ার, এবি স্কয়ার সমান সমান, অর্থাৎ যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এতটুকু গাণিতিক রূপ হচ্ছে তোমার এবি স্কয়ার। এরপর কি বলতে এটা অপর দুই বাহু, অপর দুই বাহু বলতে তোমার এসি বাহু আর বিসি বাহুকে বোঝানো হয়েছে। এটা অপর দুই বাহু, অপর দুই বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার, আবার বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? বিসি স্কয়ার। তাহলে ওই দুই বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি আমি লিখতে পারি এটা। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখতে পারি এটা। সমষ্টি অপেক্ষা, খেয়াল করো, সমষ্টি অপেক্ষা, অর্থাৎ এ বি স্কয়ারটা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, খেয়াল করো, ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি। তো যেটা আমি নিচে আসছে এটা, সেটা আমি নিচ্ছি, এটা বিসিটা নিচ্ছি। ওই দুই বাহুর যে কোনো একটি আমি বিসি নিলাম, বিসি নিলাম এটা। ওই দুই বাহুর যে কোনো একটি মানে বিসি নিলাম, ও তার উপর, অর্থাৎ বিসির উপর অপরটিকে লম্ব বিক্ষেপ, ও তার উপর বিসির উপর অপরটি, অপরটি মান কি? এসি এর লম্ব বিক্ষেপ মানবো এটা। আমরা গত ক্লাসে কিন্তু আমরা লম্ব বিক্ষেপ ধারণাটি তোমাদেরকে দিয়েছিলাম, এটা লম্ব বিক্ষেপ ধারণা নিশ্চয় তোমাদের মনে আছে এটা লম্ব বিক্ষেপ কি অর্থ, খেয়াল করো এটা। তাহলে ওই দুই বাহুর যে কোনো একটা আমি বিসি নিলাম, ও তার উপর অপরটি লম্ব বিক্ষেপ। তাহলে এখন বলো দেখি এটা বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কি হবে বা কিভাবে? এটা বিসি এর উপর এসি এর কি লম্ব বিক্ষেপ? আমরা তো জানি লম্ব বিক্ষেপ আঁকতে গেলে কি ওই রেখাংশ থেকে দুই প্রান্ত থেকে আগে লম্বা আঁকতে হবে, বিসির উপর কি লম্বা আঁকতে হবে? এটা এসি থেকে বিসির উপর কি লম্বা আঁকতে হবে, অর্থাৎ বিসির উপর আমরা কি এসি ভাবে লম্ব বিক্ষেপ আঁকবো। তো লম্ব অঙ্কনের মাধ্যমে কি লম্ব বিক্ষেপ কি আঁকতে হবে। তাহলে বিসির উপর এসি এর লম্ব বিক্ষেপটা কি হবে? তাহলে এসি এর দুই প্রান্ত থেকে আমাকে কি করতে হবে? বিসির উপর লম্বা আঁকতে হবে। তো সি বিন্দু দেখো, এসি এর সি বিন্দু অলরেডি কিন্তু বিসির উপর আছে কিন্তু এটা। তাহলে এখানে এই সি বিন্দু থেকে আর লম্বা আঁকার কোনো সুযোগ নেই এটা, যেহেতু অলরেডি বিসি বিন্দু বিসির উপর আছে এটা। আমি অপর প্রান্ত বিন্দু এ থেকে আমি বিসির উপর লম্বা আঁকবো, লম্বা আঁকলে আমি কি লম্ব বিক্ষেপটা পেয়ে যাবো এটা। তাহলে এই প্রান্ত থেকে তুমি বিসির উপর লম্বা আঁকো দেখি এটা, এই প্রান্ত থেকে যদি আমি বিসির উপর লম্বা আঁকি, লম্ব ধরলাম তোমার সেটা হচ্ছে বিডি, সেটা হচ্ছে তোমার এডি, লম্ব এডি। তো লম্ব আঁকার পর আমি যে অংশটা পেলাম অর্থাৎ সিডি, এই সিডিটা হচ্ছে তোমার বিসি বাহুর উপর কি এসি বাহুর কি লম্ব, অর্থাৎ এসিডি এই অংশটা হচ্ছে তোমার কি বিসি বাহুর উপর কি এসি কি লম্ব। তাহলে এখানে বলা আছে দেখো এটা ওই দুই বাহু যে কোনো একটি মানে বিসি ও তার উপর মানে বিসির উপর অপরটি লম্ব বিক্ষেপ, বিসির উপর অপরটি লম্ব বিক্ষেপ আমি নির্ণয় করলাম এখন সিডি, সিডি অন্তর্গত আয়তক্ষেত্র, অর্থাৎ বিসি এবং সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো বিসি আর সিডি কে যদি আমি একটা আয়তক্ষেত্র আঁকি, সবাই দেখে খেয়াল করে, এটা প্রথম ক্লাসে মনে বোঝানো হয়েছিল এটা বিসি আর সিডি নিয়ে যদি আমি একটা আয়তক্ষেত্র আঁকি, এটা যদি আমি বিসি ধরি এটা এই বাহুটাকে, আর এটা যদি আমি যদি সিডি ধরি এটা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এটা বিসি গুণ সিডি, এটা বুঝে যাবে এটা। তো এই দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে বিসি গুণ সিডি, বিসি গুণ সিডি অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, দ্বিগুণ পরিমাণ কম, কম মানে কি মাইনাস, সবার নিচে বুঝাচ্ছে এটা। অর্থাৎ পুরো সাধারণ নির্বাচনকে আমরা কি গাণিতিক রূপে নিয়ে আসলাম। অর্থাৎ এই পুরো সাধারণ নির্বাচনের গাণিতিক রূপ হচ্ছে তোমার এ বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার যোগ কি বিসি স্কয়ার মাইনাস কি 2bc ইনটু সিডি মাইনাস 2bc ইনটু সিডি। আমরা এটা প্রমাণ করবো, এটা এই গাণিতিক রূপে আমরা প্রমাণ করবো। খেয়াল করো এই গাণিতিক রূপে কি প্রমাণ করবো। আমি আগে আবার বলছি দেখো, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণে, যে কোনো ত্রিভুজ বলতে আমি এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজটা আছে এখানে, তো যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণে এত এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর এই সূক্ষ্মকোণে সি কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিরোধ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে সূক্ষ্ম সি কোণের বিরোধ বাহু তোমার এবি,
AB এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে AB স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা, অপর দুই বাহু হচ্ছে তোমার AC আর BC, তাই AC আর BC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে AC স্কয়ার যোগ BC স্কয়ার। সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটা আমি BC নিলাম, দেখো একটা ও তার উপর মানে BC এর উপর, দেখো BC এর উপর অপরটি মানে AC এর লম্ব অভিক্ষেপ, লম্ব টানলাম, যে অংশটা পেলাম সেটা কি লম্ব অভিক্ষেপ। তাহলে BC এর উপর AC এর লম্ব অভিক্ষেপ কত? CD। CD অন্তর্গত আয়তক্ষেত্র, তার মানে BC আর CD এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি BC গুণ CD, 2 গুণ মানে কি 2 গুণ করলাম, পরিমাণ কম, কম মানে কি মাইনাস, অর্থাৎ AB স্কয়ার AC স্কয়ার যোগ BC স্কয়ার মাইনাস 4BC ইনটু C। আমরা এখন এটা প্রমাণ করব। এটা তো সবাই দেখো, খেয়াল করে এটা প্রমাণটা দেখো। প্রমাণ খেয়াল করে এটা, AD লম্বের কারণে, খেয়াল করে এটা, ADটা লম্বের কারণে দেখো দুইটা সমকৃতি উৎপন্ন করলো, একটা সমকৃতি ত্রিভুজ আর একটা সমকৃতি। AD লম্বের কারণে দুইটা সমকৃতি উৎপন্ন হলো, একটা হচ্ছে তোমার ABD, সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে তোমার ABD সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে তোমার ACD সমকোণী ত্রিভুজ, ACD সমকোণী ত্রিভুজ। তো যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজে ফিতাগোরাস অ্যাপ্লাই করতে পারি আমরা এটা। তাহলে বলো দেখি এটা ABD সমকোণী ত্রিভুজের আমরা যদি ফিতাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা সমকোণী বিভাগ বলা অতিভুজ, তার মানে ABD হচ্ছে অতিভুজ। অতিভুজ হোল স্কয়ার কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অর্থাৎ ABD ত্রিভুজে AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এটা সমীকরণ 1 দিলাম এটা, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আমি ফিতাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলাম। এটা অতিভুজ হলে ছিল কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ঠিক একইভাবে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ ADC লম্বের কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ ADC ত্রিভুজের। এখানে দেখো এটা সমকোণী বিভাগ বলা অতিভুজ, তার মানে AC স্কয়ার, অর্থাৎ AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার। এটা সমীকরণ আমি 2 দিলাম। এটা তারপরে এটা তো আমি উপপাদ্য অ্যাপ্লাই করলাম। অতিভুজ হোল স্কয়ার কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, বা CD স্কয়ার যোগ AD স্কয়ার। খেয়াল করো, আমি 1 নং দিয়ে আমি কাজ করি। দেখো এটা সমীকরণ 1 থেকে পাই 1 ইমপ্লাইজ যা আছে লিখে ফেলো আগে, AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। 1 যেভাবে আছে সেভাবে লিখলাম। এটা সমান সমান দেখো আমি AD যা আছে লিখে পেলাম AD স্কয়ারটা, আর BD দেখো এটা সবাই যদি খেয়াল করো, BD মানে এতটুকু। BD আমি কি লিখতে পারি? দেখো এটা সবাই খেয়াল করো, BD করে লেখা যাবে। দেখো এটা BC মাইনাস CD হচ্ছে তোমার BD, অর্থাৎ পুরো BC থেকে আমি যদি CD বাদ দিয়ে দিই তাহলে BD পেয়ে যাবো। আমার BD আছে এটা, আমি এটা লিখতে পারি এটা যে পুরো BC থেকে CD বাদ দিই। তাহলে সবাই খেয়াল করো এটা, এখানে তোমার BD মানে কতটুকু? দেখো কিভাবে লিখতে পারি আমরা এটাকে, অর্থাৎ BD হচ্ছে তোমার কি? পুরো BC থেকে CD বাদ দিয়ে দাও, তাহলে BD পেয়ে যাবো আমরা। এটা দেখো এটা এখানে তোমার AD স্কয়ার AD স্কয়ার যোগ BD স্কয়ার আছে, এটা AD স্কয়ার আমি লিখতে পারলাম এটা, তাহলে BD স্কয়ার আছে এখানে। দেখো এটা BD মানে এতটুকু, তাহলে BD কতটুকু হবে? এটা BD মানে পুরো BC থেকে তুমি CD বাদ দিয়ে দাও, অর্থাৎ BC মাইনাস CD ইকুয়াল টু BD লিখতে পারি এটা। তাহলে খেয়াল করো, দেখো এটা BC মাইনাস CD, এটা হলো BD এর মান। যদি স্কয়ার আসছে তাহলে হোল স্কয়ার দিবে এটা, অর্থাৎ BC মাইনাস CD হোল স্কয়ার। এটা তো BD বলে আমি এটা লিখতে পারি। আবার খেয়াল করো সবাই, এটা BD মানে এতটুকু। BD মানে কি? পুরো BC থেকে আমি যদি CD বাদ দিয়ে দিই তাহলে আমি কি BD পেয়ে যাবো। এটা স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এবার খেয়াল করো AD স্কয়ার আছে যা আছে লিখে বলো এটা AD স্কয়ার প্লাস, এখানে আমরা দেখো এটা A মাইনাস B হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবো, সাধারণ সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এটা A মাইনাস B হোল স্কয়ার সূত্র, তার মানে তোমার A স্কয়ার মাইনাস 2AB
তার মানে কি 2bc ইনটু cd twice ab প্লাস কি d স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে কি cd হোল স্কয়ার। সাধারণ সূত্র দেখো এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার। এবার আমি একটু দেখো সাজিয়ে লিখবো, দেখো এটা খেয়াল করো, একটু সাজিয়ে লিখছি দেখো এটা। তাহলে a d স্কয়ার প্লাস c d স্কয়ার দেখো আমি আগে নিয়ে আসতেছি, একটু সাজিয়ে লিখলাম, ব্র্যাকেট দিলাম এটার মানটাকে, আর এরপরে bc স্কয়ার মাইনাস বাকি যা আছে তা লিখে দিচ্ছি দেখো, bc স্কয়ার মাইনাস 2 ইনটু bc ইনটু cd, 2 ইনটু bc ইনটু cd। একটু সাজিয়ে লিখলাম, দেখো কতটা ঠিক আছে, এটা পরটাকে আমি আগে নিয়ে আসলাম, এটা একসাথে লিখলাম, যোগ bc স্কয়ার যা আছে তাই লিখলাম এটা। খেয়াল করে এটা আমি আগে দেখো এটা আমরা দুইটা সমীকরণ দিচ্ছি, এটা আমি 1 নং দিয়ে আমি কাজ শুরু করছি, এটা 2 এ দেখো 2 থেকে আমি এই মানটা বসাতে পারি, এটা দেখো এটা a স্কয়ার প্লাস c স্কয়ার দেখো 2 নম্বরে আছে, এটা a স্কয়ার প্লাস c স্কয়ার মান সমান ac স্কয়ার, তাহলে আমি এখানে a স্কয়ার প্লাস c স্কয়ারের বদলে আমি কি ac স্কয়ার বসাতে পারি, এটা ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ইনটু cd। দেখো আমাদের কমনটা প্রায় চলে আসছে, দেখো এটা অর্থাৎ ab স্কয়ার ইকুয়াল টু, খেয়াল করো ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস কি bc স্কয়ার মাইনাস 2bc ইনটু bc। দেখো আমাদের প্রমাণে চলে আসছে, দেখো এটা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। মিলাও দেখি এটা ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস কি bc স্কয়ার মাইনাস 2bc ইনটু bc। আমাদের প্রমাণটা হয়ে গেল। এটা উপপাদ্য 4 যে কোনো তিনটি সূক্ষ্মকোণ নিয়ে আমি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমি প্রমাণ করলাম। এটা একইভাবে তোমার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও তোমার একইভাবে কি প্রমাণ করা যায়। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এটা এখান থেকে দেখো একটা এমসিকিউ আসে এখানে, সবাই দেখে খেয়াল করে, এটা তোমার এটা থেকে একটা এমসিকিউ আসে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সবাই দেখে একটু খেয়াল করে। এটা তোমার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এই অংশটা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এই অংশ থেকে কিছু অংশ বাদ দিয়ে, খেয়াল করো সবাই, এটা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এই অংশ থেকে কিছু অংশ বাদ দিলে সেটা কে বি স্কয়ার সমান হয়, সেটা এ বি স্কয়ার কি সমান হয়। অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের সমষ্টি থেকে কিছু অংশ আমরা যদি বাদ দিয়ে দিই এটা, তাহলে সেটা কি এ বি স্কয়ার সমান হয়। এটা তার মানে তাহলে আমরা বলতে পারি এটা যে এ বি স্কয়ারের মান কি, সেটা কি এসি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার কি হবে, ছোট হবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। এটা সবাই খেয়াল করে, এটাকে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ যে এ বি স্কয়ার লেস দেন এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখতে পারি। আমি আবার বলি তোমাদের, এটা কিন্তু তোমাদের এমসিকিউ আসে। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অংশ তোমাদের এমসিকিউ আসে। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার দেখো, এটা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এই যোগফল থেকে কিছু অংশ বাদ দিয়ে সেটা এ বি স্কয়ার সমান হয়। এটা তার মানে আমরা বলতে পারি এটা এ বি স্কয়ারের মানটি এই অংশ থেকে, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কি হবে, ছোট হবে। তার মানে আবার দেখো এটা, তাহলে এটাকে দেখো, এটা খেয়াল করো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো এটা এবার মিলাও দেখতে পারে, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের, খেয়াল করে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এবি স্কয়ার অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি সমষ্টি থেকে কম হচ্ছে তোমার এবি স্কয়ার। আবার দেখো এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সি কোণ সূক্ষ্মকোণ, তাহলে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা এবি স্কয়ার অপর দুই বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্রের কি সমষ্টি থেকে কম অর্থাৎ ছোট হবে, মানে এবি স্কয়ারটা কি ছোট হবে। এটা তোমাদের এমসিকিউতে আসে, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি এর আগেও তোমাদের স্থূলকোণী উপপাদ্যের বেলা সেটা তোমাদেরকে দেখেছি, এটা যে স্থূলকোণী ত্রিভুজের বেলা কি হবে। এটা আজকে তোমার দেখালাম এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলা কি হবে। এটা অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র
অপর দুই বর্গ কি অঙ্কিত বর্গক্ষেত্র কি সমষ্টি থেকে কম হবে এটা, তার লেস দেন, কম মানে কি লেস দেন, তার মানে এবি স্কয়ার কি লেস দেন এসি স্কয়ার প্লাস এবিসি স্কয়ার। আর স্থূলকোণী বেলায় কতটা আমি দেখাইছি সেটা কিন্তু গ্রেটার দেন হয়, কিন্তু স্থূলকোণী বেলায় গ্রেটার দেন হবে আর সূক্ষ্মকোণী বেলায় কি লেস দেন হবে। তাহলে আরো তো একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এটা। সবাই খেয়াল করো, এটা তোমাদের এই অংশ তোমাদের এমসিকিউ আসে কিন্তু এটা সবাই খেয়াল করো। যেমন একটু আমরা যে সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় প্রমাণ করছিলাম এটা, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের ত্রিভুজ যদি সূক্ষ্মকোণ হয় এটা, তাহলে সূক্ষ্মকোণী দুই বর্গ অঙ্কিত বর্গক্ষেত্র আর অপর দুই বর্গ কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে সমষ্টি থেকে কম। হ্যাঁ, সূক্ষ্মকোণ বেলা যেটা আমরা একটু প্রমাণ করছি এটা। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম, তোমাদের বুঝলাম দিকে এটা, যে স্থূলকোণী ত্রিভুজের যে স্থূলকোণের বিরুদ্ধ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে কি বড় হবে। আর সমকোণী ত্রিভুজ বলতে আমরা সবাই জানি এটা এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এটা, যার সেই কোণ সমকোণ এটা। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণী বিরুদ্ধ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু কি অঙ্কিত বর্গক্ষেত্র কি ক্ষেত্রফলের কি সমষ্টি সমান, যেটা আমরা পেজের উপর দিকে আমরা জানি। অর্থাৎ এটা তিনটা ত্রিভুজ আমি এখানে সংক্ষিপ্ত তোমাদেরকে দেখালাম, এটা তোমাদের এমসিকিউ আসে মোস্ট ইম্পর্টেন্ট এইটা, যে সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় সূক্ষ্মকোণী বিবর্গ অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বর্গ কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে কি কম হবে এটা, আর স্থূলকোণীর বেলায় বেশি হবে এটা, বড় হবে এটা, আর সমকোণের বেলায় সমান হবে এটা। এখন তোমাদের এমসিকিউতে তোমার সরাসরি এভাবে আসে, আবার এই ধরনের প্রশ্ন কিছু আসে তোমাদের এমসিকিউতে, যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তাহলে সেই বাহুর দৈর্ঘ্য দিয়ে কি ধরনের ত্রিভুজ আঁকা সম্ভব, এই প্রশ্নটা প্রায় তোমাদের এমসিকিউতে আসে এটা, কি ধরনের কি ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এটা, তাহলে সেই বাহুর দৈর্ঘ্য দিয়ে কি ধরনের কি ত্রিভুজ আঁকা কি সম্ভব, একটা প্রশ্ন আসে। আবার আরেকটা আসে এটা, যদি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রশ্ন করে এটা যে কোন ক্ষেত্রে কি স্থূলকোণী ত্রিভুজ আঁকা কি সম্ভব। ওই দুইটা প্রশ্ন প্রায় কমন আসে কিন্তু এটা। তাহলে বোঝার উপায় কি দেখো এটা, অর্থাৎ ওই তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে যাকে সিদ্ধ করে, হ্যাঁ, তাহলে সেই ত্রিভুজ আঁকা হবে এটা। যেমন তো আমি এখানে দেখো তিনটা বাহু নিচ্ছি এটা, একটা হচ্ছে তোমার তিনটে বাহু দেওয়া ধরো তোমার 3, 4, 5, 3, 4, 5 এই তিনটে বাহুর সাইডে কোন ধরনের ত্রিভুজ আঁকা সম্ভব এটা। তাহলে এটা আমি দেখতে হবে আমাকে যে এখানে যে তিনটা আছে তিনটা কোনটাকে সিদ্ধ করে এটা। তুমি দেখো এটা আমরা জানি এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবচেয়ে বড় হবে, অতিভুজ সবচেয়ে কি বড়, তাহলে এখানে তুমি দেখো এটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে এটা তিনটে বাহু দিয়ে এটা, যেহেতু অতিভুজটা সবচেয়ে বড় এটা অতিভুজ তোমার এবি, তাহলে এখানে তিন বাহুর মধ্যে বড় হচ্ছে তোমার 5, তাহলে তুমি দেখো এটা 5 হোল স্কয়ার ইকুয়াল টু বাকি দুই বাহু দেখুন একটা দূরে হবে এটা, অর্থাৎ এসি যদি আমি 3 ধরি 3 হোল স্কয়ার প্লাস এসি যদি আমি 4 ধরি এটা, তাহলে 4 হোল স্কয়ার, দেখো এটা মানছে কিন্তু এটা, অর্থাৎ 25 আর এখানে কত 9 প্লাস 16, তাহলে 25 এগুলো 25। তার মানে 3, 4, 5 এই তিনটি বাহুর দৈর্ঘ্য দ্বারা কি সমকোণী ত্রিভুজ কি আঁকা সম্ভব এটা। আবার এটা প্রশ্ন আসতে পারে এটা যে কোন ক্ষেত্রে কি স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তুমি দেখো এটা 3, 4, 6, হ্যাঁ, এই তিনটি দ্বারা তোমার স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা জানি দেখো এটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণী বিভুজ বাহু হচ্ছে তোমার এবি, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ স্থূলকোণী বিভুজ বাহু তোমার এবি, তারপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে তোমার এবি স্কয়ার, বিভুজ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি কি বড়, তার মানে বিপরীত বাহু অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ স্থূলকোণী বিপরীত বাহুটা কি সবচেয়ে বড় হবে এটা। তাহলে এখানে যে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এটা 3, 4, 6, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে তোমার কি 6, অর্থাৎ তোমার এবি হবে এটা। আর বাকি দুই বাহু তোমার এটা যেমন 3 ধরি এটা, এটা যেমন 4 ধরি এটা, তো তুমি দেখো এটা কিন্তু মানতেছে এটা, অর্থাৎ 3 বাহু দৈর্ঘ্য দ্বারা আমি স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো এটা খেয়াল করো, অর্থাৎ 3, 4 এবং 6 এই তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব এটা। তাহলে 6 হচ্ছে তোমার এবি আর বাকি দুই বাহু দিলাম আমি এটা, এবি মান 6, তাহলে 6 হোল স্কয়ার গ্রেটার দ্যান তোমার এসি মান হচ্ছে কি 4 হোল স্কয়ার আর বিসি মান হচ্ছে 3 স্কয়ার। দেখো এটা মানতেছে কি, অর্থাৎ এখানে তোমার 36 আর এখানে 16 আর 9 বুঝতে, তাহলে এটা 36টা বড় হবে, অর্থাৎ 3, 4 এবং 6, হ্যাঁ 3, 4 এই তিন বাহু দ্বারা আমি স্থূলকোণী ত্রিভুজ আঁকতে পারি এটা, আর এই তিন বাহু দ্বারা কি সমকোণী ত্রিভুজ কি আকর্ষণ, তাই এদের প্রশ্ন আসে এটা। অর্থাৎ যে তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে এটা এবং দেখতে হবে এটা কোন ত্রিভুজের কোন শর্ত আমাকে অ্যাপ্লাই করতেছে, কোন শর্ত মানে যে শর্ত মানে তাহলে সেই ত্রিভুজ কি আঁকা যাবে।
তো মোটামুটি আমরা এমসিকিউ গুলো আলোচনা করলাম এটা। এখন আমরা যেটা আমাদের সর্বশেষ উপাদ্য, এটা উপাদ্য 5 তোমার অ্যাভারেজ উপাদ্য, আমরা এখন সেটাতে যাচ্ছি। সেটা প্রমাণ করবো। খেয়াল করো সবাই, আমরা এখন উপাদ্য 5 যেটা অর্থাৎ অ্যাভারেজ উপাদ্য নাম্বার পরিচিত, সেটা আমরা এখন প্রমাণ করবো এটা। অর্থাৎ উপাদ্য 5টা অ্যাভারেজ উপাদ্য নামে পরিচিত। সবাই সাধারণ নির্বাচনে দেখো এটা, খেয়াল করো। ত্রিভুজে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। ত্রিভুজের বলছে এটা। তো ত্রিভুজে বলতে আমি যে কোনো ত্রিভুজে করতে পারি না, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজে হবে, আবার স্থূলকোণী ত্রিভুজে হবে। দুইটাই চিত্র তোমাদের বইতে আছে কিন্তু এটা খেয়াল করো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। অর্থাৎ অ্যাপোলোনিস উপপাদ্যের কি সাধারণ নির্বাচন। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। এটা বাইবাতে প্রশ্ন করে যে অ্যাপোলোনিস উপপাদ্যটি বলো, তখন তোমাকে এটাই বলতে হবে। তাহলে এই সাধারণ নির্বাচনে আমরা এখন গাণিতিক রূপ দিব। আমরা এখন গাণিতিক রূপ দিয়ে এনে আমরা প্রমাণটা করবো। সবাই খেয়াল করে এটা, যেহেতু ত্রিভুজে বলছে তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজে বেলা হবে, আবার কি স্থূলকোণী ত্রিভুজে বেলা হবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে শুধু সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়ে কিভাবে প্রমাণ হবে সেটা আমি দেখাচ্ছি। এটা তোমরা এটা পারলে অপর যে চিত্র আছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটাও পারবে। তাহলে সূক্ষ্মকোণীতে আগে দেখা হবে। সবাই খেয়াল করে এটা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি। ধরে নিচ্ছি আমি, দেখো এটা ত্রিভুজের যে কোনো দুই বাহু, তাহলে আমি এ বি আর এসি ধরে নিচ্ছি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে দুই বাহু নিচ্ছি আমি এটা। তাহলে এ বি স্কয়ার প্লাস কে এসি স্কয়ার। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। এই কথা অর্থ হচ্ছে তোমার এই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমি এই দুইটা বাহু নিচ্ছি এটা, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এ বি স্কয়ার, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান সমান। খেয়াল করো, তৃতীয় বাহুর অর্ধেক। তৃতীয় বাহু কোনটা এখানে? এই দিকে তো আমি নিয়ে ফেলছি এটা, তাহলে তৃতীয় বাহু তোমার বিসি। তৃতীয় বাহুর অর্ধেক, বিসি কে অর্ধেক করতে হবে। তো বিসি দেখো, বিসি এর মধ্যবিন্দু আমি এখানে ডি নিলাম। বিসি এর মধ্যবিন্দু ডি মানে বিসি এর অর্ধেক। তো বিসি এর অর্ধেক তোমার বিডিও হবে, আবার সিডিও হবে, দুইটাই হবে। তুমি যে কোনো একটা অংশ নিয়ে কাজ করলে হবে এটা। তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেক বলতে বিডিও হবে, সিডিও হবে এটা। তার মানে ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে বিডি বিসি এর অর্ধেক, আবার কি সিডিও কি বিসি এর অর্ধেক। যে কোনো অংশ নিয়ে আমি কাজ করতে পারি এটা। তাহলে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে আমি যদি বিডি নিয়ে এটা, তো বিডির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে বিডি স্কয়ার। অর্থাৎ যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি ওই বাহুর স্কয়ার, তাহলে বিডি স্কয়ার। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা অর্থ হচ্ছে তোমার বিডি স্কয়ার। এবং ওই বাহুর সমদ্বিখণ্ড মধ্যমা, খেয়াল করো, এবং ওই বাহু, তার মানে বিসি বাহুর ওই বাহু মানে বিসি বাহুর সমদ্বিখণ্ড মধ্যমা। মধ্যমা কাকে বলবো? দেখো এটা ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের শীর্ষ থেকে, খেয়াল করো, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের শীর্ষ থেকে, যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে কি ত্রিভুজের মধ্যমা বলা হয়। খেয়াল করো এটা, ওই বাহুর সমদ্বিখণ্ড মধ্যমা মানে বিসি বাহু কি সমদ্বিখণ্ড মধ্যমা। তো মধ্যমা কাকে বলবো? এটা ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে কি ত্রিভুজের কি মধ্যমা বলা হবে এটা। তাহলে এই আর যদি আমি যোগ করে দিই এটা, সেটা হবে তোমাকে ত্রিভুজের মধ্যমা কিন্তু বিসি এর সমদ্বিখণ্ডক। ত্রিভুজের কি মধ্যমা, এদিকে কি ত্রিভুজের মধ্যমা কিন্তু কি বিসি এর কি সমদ্বিখণ্ড মধ্যমা। আগে বলা হয়েছে, খেয়াল করে সবাই দেখো এটা। এবং ওই বাহুর সমদ্বিখণ্ড মধ্যমার উপর, তাহলে ওই বাহু মানে বিসি বাহুর সমদ্বিখণ্ড মধ্যমা হচ্ছে তোমার এডি। বিসি বাহুর সমদ্বিখণ্ড মধ্যমা হচ্ছে তোমার এডি। ওই বাহুর সমদ্বিখণ্ড মধ্যমার উপর মানে এডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার এডি স্কয়ার। এডি স্কয়ার ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ। এটা হচ্ছে তোমার অ্যাপোলোনিস উপপাদ্যের কি গাণিতিক রূপ। এটা হচ্ছে সাধারণ নির্বাচন। পুরো সাধারণ নির্বাচন আমরা কি গাণিতিক রূপে নিয়ে আসলাম এটা। অর্থাৎ এডি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু কি 2 ইনটু বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। আবার দেখো এটা
ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেক। তৃতীয় বাহুর অর্ধেক বলতে তোমার কি বিডি হবে সিডি হবে, অর্ধেক বিডির উপর অঙ্কিত ক্ষেত্রফল এবং ওই বাহুর মানে বিসি বাহুর সমাধিখণ্ড মধ্যমা তোমার এডি, ওই বাহুর সমাধিখণ্ড মধ্যমা তোমার এডি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার এডি স্কয়ার সমষ্টির দ্বিগুণ। তার মানে এবি স্কয়ার যোগ এ স্কয়ার ইকুয়াল টু অর্থাৎ পুরো অ্যাপারেন্স উপপাদ্য কি এই সাধারণ নির্বাচনী কি গাণিতিক রূপ সময় আমরা এখন এটা প্রমাণ করব এটা যে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু কি 2 ইনটু বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। সবাই খেয়াল করে এটা। তাহলে আমরা এখন প্রমাণটা করব এটা। আমরা সাধারণ নির্বাচনকে আমরা গাণিতিক রূপ নিয়ে আসলাম, এই গাণিতিক রূপটা আমরা এখন প্রমাণ করব এটা। আমি আগে বলছি এটা উপপাদ্য 5 যেটা অ্যাপারেন্স সূত্র নামে উপপাদ্য নামে বলছি এটা, সেটা তোমার উপপাদ্য 3 এবং কি 4 এর সমন্বিত রূপ। তো 3 হচ্ছে আমরা জানি এটা 3 হচ্ছে তোমার কি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণী কাজ করতে হবে এটা। আর 4 হচ্ছে তোমার একটু আমরা যেটা প্রমাণ করছি এটা সেটা হচ্ছে তোমার কি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণী কাজ করতে হবে এটা। আর এই দুইটা সমন্বিত রূপ হচ্ছে তোমার অ্যাপ্লাই শুরু করতে। তুমি দেখো এটা এই দুইটা উপাদান যদি আমি অ্যাপ্লাই করে আমি যা পাবো যোগ করে দিলে আমি কি আমি পেয়ে যাবো। তো সবাই দেখো এটা অর্থাৎ এই ত্রিভুজে দেখো এটা এবিডি ত্রিভুজে দেখো ডি কোণটাকে দেখো স্থূলকোণ দেখো এটা এই ত্রিভুজে দেখো এবিডি ত্রিভুজে দেখো ডি কোণটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণীর ক্ষেত্রে আমি উপপাদ্য 3 অ্যাপ্লাই করতে পারি এটা। তাহলে বলা দেখি এটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণী দুই বাহু অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে কি এবি স্কয়ার অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কয়ারটা ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু, ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহু মানে এডি আর কি বিডি কে বিয়োগ করছে এটা, ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহু অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে কি এডি স্কয়ার যোগ কি বিডি স্কয়ার। ওই কোণে সন্নিহিত কি অন্য দুই বাহুর উপর অঙ্কিত কি বর্গক্ষেত্র তার মানে এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। তারপর ওই দুই বাহু যে কোনো একটি, ওই দুই বাহু যে কোনো একটি মানে আমি বিডি নিলাম, ওই দুই বাহু যে কোনো একটি মানে বিডি নিলাম ও তার উপর মানে বিডির উপর অপর বাহু লম্ব বিক্ষেপ। তাহলে বিডির উপর আমি এডির লম্ব বিক্ষেপ আঁকবো এটা, বিডি এর উপর এডি লম্ব বিক্ষেপ আঁকবো এটা। তো দেখো এটা বিডি এর উপর এই লম্ব আমাকে লম্ব আঁকতে হবে এটা। এডি এর একটা বিন্দু অলরেডি কি বিডির উপর আছে এটা, তাহলে বাকি এই বিন্দু থেকে আমাকে লম্ব আঁকতে হবে এটা। লম্ব আঁকলে আমি কি লম্ব বিক্ষেপ পেয়ে যাবো এটা। এটা আমি লম্ব ধরি এটা অর্থাৎ এইটা লম্ব, তাহলে যে অংশটুকু আমি পেলাম সেটা তোমাকে লম্ব বিক্ষেপ। তার মানে এই ডিটা হচ্ছে তোমার কি বিডির উপর এই দিকে লম্ব, ডিটা হচ্ছে বিডির উপর কি দিয়ে লম্ব বিক্ষেপ। তাহলে ইনটু ডিই ওই দুই বাহু যে কোনো একটি তোমার বিডি ও তার উপর মানে বিডির উপর অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির কি সমান। এটা হচ্ছে পদ্ধতি যেটা আমরা গত ক্লাসে আমরা প্রমাণ করছিলাম এটা। তাহলে এটাকে আমি সমীকরণ 1 দিয়ে দিচ্ছি এটাকে। খেয়াল করো এটা উপপাদ্য 3 এর সাহায্যে নিয়ে আমরা কি এই প্রমাণটা পেলাম এটা সমীকরণ 1 দিলাম এটা। এবার দেখো এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে সবাই দেখা করে এটা। তুমি দেখো এডিসি ত্রিভুজে দেখো এডিসি আমি একটু আলাদা করে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হয় এটা। এডিসি ত্রিভুজের দেখো ডি কোণটা সূক্ষ্মকোণ, দেখো এটা এডিসি ত্রিভুজের ডি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ এডিসি ত্রিভুজের ডি কোণ সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ডি কোণ যদি সূক্ষ্মকোণ হয় এটা তাহলে উপপাদ্য 4 যেটা আমি এর আগে তোমাকে প্রমাণ দেখাচ্ছি এটা সূক্ষ্মকোণের ত্রিভুজে সূক্ষ্মকোণের বিরোধ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো সূক্ষ্মকোণের বিরোধ বাহু কোনটা এসি, তাহলে এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মান কি এসি স্কয়ার। সূক্ষ্মকোণের বিরোধ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু তার মানে এইটার এটা ওই দুই বাহু অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী বিরোধ বাহু অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি বলতে আমি যেটা নিচে আছে সেটা নিচে এটা যে কোনো একটি বলতে আমি সিডি নিলাম ও তার উপর মানে সিডির উপর অপর বাহু হচ্ছে তোমার এডি। তাহলে সিডি এর উপর এডি লম্ব বিক্ষেপ, সিডি
সিডির উপর এডি লম্ব অভিক্ষেপ, দেখো আঁকা আছে, লম্বা আঁকা আছে, এটা তা লম্ব অভিক্ষেপ এটাই হবে। সিডির উপর এডির লম্ব অভিক্ষেপ তোমার কি ডি, তার ইনটু ডিই। ওই দুই বাহু, তো ওই দুই বাহু যে কোনো একটি ও তার উপর, মানে সিডির উপর অপর বাহু লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণ পরিমাণ, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ কম, কম মানে কি মাইনাস। তাহলে আমরা পেয়ে গেলাম এটা, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমি সমীকরণ 2 দিলাম। আমরা খেয়াল করো এটা, আমরা প্রমাণ করবো এটা, এখন উপর দিকে আনকি রূপটা আমরা প্রমাণ করবো এটা। কিন্তু আমরা এই দুটো সমীকরণ কিভাবে পেলাম? এটা প্রথম সমীকরণ পেলাম আমরা উপপাদ্য 3-এর সাহায্যে, এটা অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণী বিভাগ অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর কি